আসসালামু আলাইকুম। আমরা ভূগোল পার্ট 3 তে চলে আসছি। ভূগোল পার্ট 3 তে পৃথিবীর বায়ুমণ্ডল এবং জলবায়ু ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলের যে অবস্থা, জলবায়ুর অবস্থা, আবহাওয়া এইসব বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। পার্ট 1 এবং 2 ভূগোলে আমরা কমপ্লিট করেছি। পার্ট 3 এ আমরা আজকে আলোচনা শুরু করছি। তো এই আলোচনাতে একদম শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে উপাদানসমূহ রয়েছে। যেহেতু আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করছি, সুতরাং এট ফার্স্ট আমাদের বায়ুমণ্ডলের উপাদান নিয়ে আলোচনা করাটাই স্বাভাবিক। সো আমরা যদি এই পাই চার্ট দিয়ে খেয়াল করি, তাহলে এখানে আমরা একটা ভিজুয়াল বিষয় দেখতে পাচ্ছি যে আসলে কোনটা কত পার্সেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে বেগুনি কালারের যে পুরোটা যে একটা অংশটা দেখতে পাচ্ছি, পুরো অংশটা এটা পুরোটাই মূলত নাইট্রোজেন 78.02% বায়ুমণ্ডলে পাওয়া যায়। 78.02% নাইট্রোজেন পাওয়া যায়। এরপর আছে অক্সিজেন 20.71% পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড 0.04%, আর্গন পাচ্ছি 0.93% এবং অন্যান্য 0.01%। তো এই যে পুরো একটা পাই চার্টের মতন অংশ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলে কোন উপাদানটা কত কি পরিমাণে থাকে। এছাড়া আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে হচ্ছে 8.02%, এটি প্রধান উপাদান। পরোক্ষভাবে মূলত পরোক্ষভাবে উদ্ভিদ গ্রহণে সাহায্য করে এটি। অক্সিজেন হচ্ছে 20.71% প্রাণীগুলোর বেঁচে থাকার জন্য অপরিহার্য। আর্গন 0.8%, প্রায় 0.93%। আর্গন 0.8% বা 0.93% ক্ষেত্র বিশেষে। তো বায়ুমণ্ডলের প্রধান নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এই আর্গন। বায়ুমণ্ডলের প্রধান নিষ্ক্রিয় গ্যাস আর্গন আমরা জানি। কার্বন ডাইঅক্সাইড 0.03%, বর্তমানে 0.04%। গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধান দায়ী গ্যাস এই কার্বন ডাইঅক্সাইড। সো যদি অপশনে থাকে 0.03%, তাহলে সেটাই উত্তর হবে। যদি অপশন 0.04% থাকে সেটাই উত্তর হবে। দুইটা থাকলে 0.03% আমরা উত্তর দিব। অন্যান্য আছে 0.01%, মূলত নিয়ন, হিলিয়াম, মিথেন, ওজোন ইত্যাদি মিলেই সব মিলে 0.01%। জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তনশীল, আবহাওয়া ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণে এর ভূমিকাই প্রধান। জলীয় বাষ্পের ভূমিকাই প্রধান এই আবহাওয়া ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণে। তাহলে বুঝলাম যে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন 78.02%, তারপর থাকে অক্সিজেন 20.71%, তারপর থাকে হচ্ছে আহ কার্বন ডাইঅক্সাইড 0.04% অথবা 0.03% থাকে। আর্গন 0.93% বা 0.8%, এবং সর্বশেষ থাকে হচ্ছে অন্যান্য। অন্যান্য মধ্যে থাকে নিয়ন, হিলিয়াম, মিথেন, ওজোন সব মিলে 0.01%। আমরা এর পরবর্তীতে চলে যাই বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেগুলো। বায়ুমণ্ডলে আমরা জানি যে বায়ুমণ্ডলে মোট তিনটা স্তর রয়েছে। আমরা সরি, মানে বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে নিচের দিকে মানে আমাদের কাছে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি তিনটা স্তর, এটাকে নিম্নভাগ বলা হচ্ছে। এর উপরে গুলোকে আমরা পরবর্তীতে পরের স্লাইডে আলোচনা করছি। সো এট ফার্স্ট আমরা হচ্ছে নিচের যে অংশটা যেখানে আমরা বসবাস করি, মূলত ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত অংশ, সেটাকে বলা হচ্ছে ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার। এই চিত্র দেখতে পাচ্ছি। এটা এটার উপরে রয়েছে হচ্ছে ট্রপোপস। ট্রপোপস হচ্ছে ট্রপোমন্ডল ঠিক উপরের অংশ, তার উপরে হচ্ছে স্ট্রাটোমন্ডল বা স্ট্রাটোস্ফিয়ার, যেটা 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। সো ট্রপোমন্ডল এবং স্ট্রাটোমন্ডলের মধ্যে একটা অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে ট্রপোপস। ঠিক আছে, ট্রপোপস বলা হচ্ছে সেটাকে। সো ট্রপোমন্ডল হচ্ছে শূন্য থেকে 18 কিলোমিটার পর্যন্ত। আর স্ট্রাটোমন্ডল হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের। তো আমরা একটু এখানে খেয়াল করি যে শান্ত মণ্ডল বলা হচ্ছে, অর্থাৎ ঝড় বৃষ্টি নেই, তাই জেট বিমান এখান দিয়ে চলাচল করে। কোনখান দিয়ে? এই স্ট্রাটোমন্ডল দিয়ে। ঝড় বৃষ্টি এখানে হয় না, তাই জেট বিমান এখান দিয়ে চলাচল করে স্ট্রাটোমন্ডল দিয়ে। এবং এখানে ওজোন স্তর বা ওজোন লেয়ার রয়েছে, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। এর একক হচ্ছে ডপসন ইউনিট। ডপসন ইউনিট। ট্রপোপসটা কি? ট্রপোপসটা হচ্ছে ট্রপোমন্ডল বা স্ট্রাটোমন্ডলের মাঝখানে সরু স্তর, যেখানে তাপমাত্রা কমেও না বাড়েও না। ঠিক আছে, ট্রপোপস এটা পজ করে দেওয়া থাকে। হ্যাঁ। এরপর আছে আবহাওয়া মণ্ডল। আবহাওয়া মণ্ডল মতো এই যে ট্রপোমণ্ডল যেটা, সেটাই ঝড় বৃষ্টি কুয়াশা মেঘ সব এখানেই ঘটে। ভরের আধিক্য, বায়ুমণ্ডলের মোট ভরে 75% এখানে থাকে। কোথায়? ট্রপোমণ্ডলে মোট ভরে 75% এখানেই থাকে। হ্যাঁ, মোট ভরে 75% এই ট্রপোমণ্ডলেই থাকে, এবং এটাকে আবহাওয়া মণ্ডল বলা হচ্ছে। আবহাওয়া মণ্ডল কোনটি? এই ট্রপোমণ্ডলটা। ল্যাম্পস রেট কি? উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, এটাকে বলা হয় ল্যাম্পস রেট। প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে। যত উচ্চতা বাড়বে কি কমবে? তাপমাত্রা কমবে। উপরের দিকে তাপমাত্রা কম, প্রতি 1000 মিটারে তাপমাত্রা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে। 1000 কিলোমিটার না, কিন্তু 1000 মিটারে। সো ট্রপোমণ্ডল সম্পর্কে আমরা জানলাম যে এটাকে বলে আবহাওয়া মণ্ডল। এখানে ভরের আধিক্য থেকে 75% এখানেই থাকে। এরপরে থাকে হচ্ছে ট্রপোপস, এখানে কোনো ঝড় বৃষ্টি নাই, এখানে কোনো তাপমাত্রা বাড়েও না কমেও না। শান্ত মণ্ডল স্ট্রাটো মণ্ডলেও ঝড় বৃষ্টি নাই, যে বিমান এখান থেকে চলাচল করে। ওজোন স্তর রয়েছে, ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই শোষণের একক হচ্ছে ডপসন ইউনিট। এরপর আমরা চলে যাই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের উপরের অংশটাতে। অর্থাৎ আমরা ট্রপোমণ্ডল স্ট্রাটোমণ্ডল পেলাম। এর উপরে কি থাকে? এর উপরে থাকে হচ্ছে মেসোমণ্ডল, তার উপরে থাকে হচ্ছে তাপমণ্ডল, এবং তার উপরে থাকে এক্সোমণ্ডল। সবচেয়ে উপরে থাকে হচ্ছে এক্সোমণ্ডল। তাহলে স্ট্রাটোমণ্ডলের উপরে যে থাকে সেটা হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডল মতো 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। তাহলে 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত থাকে হচ্ছে ট্রপোমণ্ডল। 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকে হচ্ছে স্ট্রাটোমণ্ডল। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত থাকে হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডল হচ্ছে শীতলতম
স্তর, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড এখানে পুড়ে ছাই হয়ে যায়, খুবই ঠান্ডা, এখানে শীতলতম স্তর, তাপমাত্রা -83 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, খুবই ঠান্ডা মেসোমন্ডল, নামে তো হচ্ছে মেসো। হ্যাঁ, তার উপরে থাকে তাপমন্ডল থার্মোস্ফিয়ার, এটি 80 কিলোমিটার থেকে 640 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মূলত এখানে আবার দুটো বিষয় থাকে, একটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার এখান থেকে বেতার তরঙ্গ বা রেডিও প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, মোবাইল বা রেডিও কাজ করে এইটার মাধ্যমে। এরপর আছে মেরুজ্যোতি, এই স্তরে দেখা যায় মেরুজ্যোতি বা অরোরা, এই স্তরে দেখা যায়, তাপমন্ডল দেখা যায়। এবার সেই এক্সমন্ডল, 640 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা, এখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে। এক্সমন্ডলে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে। কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত এই স্তরের উপর দিয়েই থাকে, উপরের দিকে থাকে। তাহলে আমরা বুঝলাম যে মেসোমন্ডলটা হচ্ছে শীতলতম স্তর, এখানে তাপমাত্রা খুবই কম থাকে, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। তাপমন্ডল হচ্ছে 80 থেকে 640 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাপমন্ডল আছে আয়নোস্ফিয়ার, এখানে রেডিও ওয়েভ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। এখানে রয়েছে মেরুজ্যোতি বা অরোরা, এবং এক্সমন্ডল, এখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য বেশি, 640 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কৃত্রিম উপগ্রহ সাধারণত এই স্তরের উপর দিকেই থাকে। আর বায়ুমন্ডলের স্তরগুলো দেখে ফেললাম, 5টা স্তর দেখলাম, একটা ট্রপোপজ দেখে ফেললাম। ওকে, এবার আমরা আসি আবহাওয়া বনাম জলবায়ু, অর্থাৎ আবহাওয়া কি, জলবায়ু কি। আবহাওয়া বা ওয়েদার কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলে তাৎক্ষণিক অবস্থা, যেমন আজকের আবহাওয়া কেমন, এটা হচ্ছে আবহাওয়া। আর কোন নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 সময়টা পরে, 20-30 না, 30 থেকে 40 বছরের আবহাওয়া অবস্থাকে জলবায়ু বলা হচ্ছে। আবহাওয়া এবং জলবায়ু বিষয়টা হচ্ছে আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য এখানে। সো আবহাওয়া জলবায়ুর প্রধান 5টি উপাদান হচ্ছে তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। আহ, এই যা 5টা, তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। মেঘ ও মেঘাচ্ছন্নতাও এর অংশ। মেঘ ও মেঘাচ্ছন্নতাও এর অংশ, পাঁচটার পাশাপাশি আরেকটা আছে মেঘ ও মেঘাচ্ছন্নতা। ওকে, আমরা এরপরে যাই জলবায়ুর নিয়ন্ত্রক। জলবায়ু নিয়ন্ত্রক অক্ষাংশ ও উচ্চতা। জলবায়ু নিয়ন্ত্রক কারা কারা? দ্রাঘিমাংশ না কিন্তু, অক্ষাংশ ও উচ্চতা। মূলত অক্ষাংশ বা ল্যাটিটিউড কিভাবে নিয়ন্ত্রণ করে? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, লম্বভাবে পড়ে, তাই উষ্ণ জলবায়ু থাকে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, এই জন্য উষ্ণ থাকে। মেরু অঞ্চল থেকে তাপমাত্রা কমতে থাকে, তাই নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি, মেরু অঞ্চল থেকে তাপমাত্রা কম। এটা কারণ কি? এটা কারণ অক্ষাংশ বা ল্যাটিটিউড। এবার আসি উচ্চতার কারণে কি হয়, বা অল্টিটিউড যেটাকে বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। প্রতি 1000 মিটারে 6.4 বা 6, একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চতার কারণে দিনাজপুরের চেয়ে শিলংয়ের তাপমাত্রা কম থাকে। ঠিক আছে, এই যে দিনাজপুর, শিলং উপরে, শিলংয়ের তাপমাত্রা কম থাকে, কারণ কি? অক্ষাংশ একই, বাট শিলং যেহেতু বেশি উপরে এবং প্রতি 1000 মিটারের উচ্চতার জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে, এই জন্য শিলং এর তাপমাত্রা কম থাকে। ওকে, তো এর পরবর্তীতে জলবায়ুর অন্যান্য গুরুত্বপূর্ণ যে নিয়ামকগুলো রয়েছে সেগুলো কি কি? সমুদ্র থেকে দূরত্ব কত? সমুদ্রের কাছের এলাকার সমভাবাপন্ন জলবায়ু, যেমন পটুয়াখালী, কক্সবাজার। সমুদ্রের কাছের এলাকায় সমভাবাপন্ন জলবায়ু থাকবে, পটুয়াখালী, কক্সবাজার। দূরে চরম ভাবাপন্ন জলবায়ু থাকবে, যেমন রাজশাহী, দিনাজপুর। তো সমুদ্রের কাছাকাছি কি হবে? সমভাবাপন্ন জলবায়ু সমভাবাপন্ন হচ্ছে থাকবে জলবায়ু, যেমন পটুয়াখালী, কক্সবাজার। আর দূরে চরম ভাবাপন্ন জলবায়ু থাকবে, চরম ভাবাপন্ন জলবায়ু, যেমন রাজশাহী, দিনাজপুর। সমুদ্র স্রোত কিভাবে প্রভাব বিস্তার করে? উষ্ণ স্রোত সব উপকূলের তাপমাত্রা বাড়ায়, শীতল স্রোত তাপমাত্রা কমায়। উষ্ণ স্রোত উপকূলের তাপমাত্রা বাড়ায়, শীতল স্রোত তাপমাত্রা কমায়। মৃত্তিকার গঠন কিভাবে প্রভাব বিস্তার করে? মাটির ধরন তাপমাত্রা ও আর্দ্রতাকে প্রভাবিত করে। মাটির ধরন তাপমাত্রা ও আর্দ্রতাকে প্রভাবিত করে। মাটির ধরন
কেমন হবে তার উপর তাপমাত্রা ও আর্দ্রতা নির্ধারণ অনেকটাই নির্ভর করে। বায়ু প্রবাহ নির্দিষ্ট অঞ্চলের জলবায়ুকে প্রভাবিত করে, যেমন মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায়। ভূপ্রকৃতি কেমন হয়, পাহাড় পর্বত বায়ু প্রবাহকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে, এবং পর্বতের বিপরীত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়। পাহাড় পর্বত বায়ু প্রবাহকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে, মানে পাহাড় পর্বতের কারণে বায়ু প্রবাহ যখন হয় তখন বাধা পায় পাহাড় পর্বতে বায়ু প্রবাহ, এবং ওই ফলে ওখানে বৃষ্টি হয়। এর ঠিক বিপরীত দিকে যখন যেই ঢালটা থাকে সেটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়, সেখানে বৃষ্টি হয় না। কারণ কি, সব বৃষ্টি তো ওই যে পাহাড়ে ধাক্কা পেয়ে ওখানেই হয়, পাহাড়ের সামনেই হয়। তো পাহাড়ের পিছনের যে অংশটা সেখানে হচ্ছে বৃষ্টিপাত হয় না, সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। বনভূমির অবস্থান, বনভূমির তাপমাত্রা কমাতে এবং আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। তার মানে জলবায়ুর গুরুত্বপূর্ণ কিছু নিয়ামক রয়েছে কি কি: সমুদ্র থেকে কত দূরত্ব সেটা, সমুদ্র স্রোত, মৃত্তিকার গঠন, বায়ু প্রবাহ, ভূপ্রকৃতি এবং বনভূমির অবস্থান, এই প্রত্যেকটাই জলবায়ুর গুরুত্বপূর্ণ নিয়ামক। এবার আমরা বৃষ্টিপাতের ধরন দেখি। পরিচলন এবং শৈলক্ষেপ। প্রথমে দেখি পরিচলন বৃষ্টি, যাকে বলা হয় ইংলিশে কনভেকশনাল। কনভেকশনাল বা পরিচলন বৃষ্টি প্রক্রিয়াটা কেমন: দিনের বেলা সূর্যতাপে পানি বাষ্প হয়ে সোজা উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি: সাধারণত নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে হয়। বাংলাদেশে গ্রীষ্মকালে ও বর্ষার শুরুতে এই বৃষ্টি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় পরিচলন বৃষ্টি। সাধারণত নিরক্ষীয় হয়। শৈলক্ষেপ বৃষ্টি কি? শৈলক্ষেপ বৃষ্টিকে ইংলিশে বলা হয় হচ্ছে অরোগ্রাফিক বৃষ্টি। অরোগ্রাফিক বৃষ্টি। তো এটা এটা কি, এখানে খেয়াল করি প্রক্রিয়া: জলীয় বায়ুপূর্ণ বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ে বাধা পেয়ে উপরে উঠে বৃষ্টি ঘটায়। এই যে এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উঠতে 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 পাহাড়ে বাধা পায়, উপরে উঠে বৃষ্টি ঘটায়। প্রতিবাদ ঢাল, পাহাড়ে বাধা পাওয়া পাশ প্রচুর বৃষ্টি হয় যেখানে, সেটাকে বলে প্রতিবাদ ঢাল। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, এখানে প্রচুর বৃষ্টি হবে। উদাহরণ ভারতের শিলং মালভূমি। অনুপাত ঢাল, এটা হচ্ছে প্রতিপাদ, বিপরীতটা হচ্ছে অনুপাত ঢাল বা বৃষ্টি ছায়া অঞ্চল। পাহাড়ের বিপরীত পাশ বৃষ্টি হয় না, যেমন তিব্বত। তো এটা হচ্ছে প্রতিবাদ ঢাল শিলং, এটা হচ্ছে তিব্বত। এটা হচ্ছে প্রতিপাদ, এটা ছিল হচ্ছে অনুপাত বৃষ্টির ছাড়া অঞ্চল। আর এটা হচ্ছে অনেক বৃষ্টি হবে এখানে, এটাকে বলা হচ্ছে ভারত শিলং মালভূমিটা, যেখানে প্রচুর বৃষ্টি হয় এই কারণে। তো শৈলক্ষেপ বৃষ্টি এটাকে বলা হয়, যাকে ইংলিশ বলা হচ্ছে অরোগ্রাফিক, আর বাকি আরেকটাকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টি। তো বৃষ্টিপাতের ধরন দুইটা আমরা বুঝে ফেললাম। আমরা এরপর থেকে বৃষ্টিপাতের ধরনের আরেকটা ধরন, সেটা হচ্ছে বায়ু প্রাচুর বৃষ্টি বা ফ্রন্টাল। প্রক্রিয়াটা কেমন: শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি হলে উষ্ণ বায়ু উপরে উঠে এই বৃষ্টি ঘটায়। শীতল এবং উষ্ণ বায়ু যদি মুখোমুখি হয়, এই যে দেখতে পাচ্ছি শীতল, এটা হচ্ছে শীতল বায়ু, এটা হচ্ছে উষ্ণ বায়ু, মুখোমুখি হলে শীতল বায়ু উপরে উঠে যায়, তখন বৃষ্টি ঘটায়। এটাকে বলা হচ্ছে বায়ু প্রাচীর বৃষ্টি। বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রধানত নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি দেখা যায়। আর ঘূর্ণিবাত বৃষ্টিটা কি, সাইক্লোনিক বৃষ্টিটা কি: নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত বায়ুর প্রভাবে বৃষ্টিপাতটা হয়। বৈশিষ্ট্য হচ্ছে এটি দীর্ঘস্থায়ী হয় এবং এর সাথে সাধারণত ঝড়ো হাওয়া থাকে, এটাকে বলা হয় সাইক্লোনিক বৃষ্টি। তাই এর মাধ্যমে আমরা বায়ু প্রবাহের চারটা ধরন দেখলাম: পরিচলন বৃষ্টি বা কনভেকশনাল বৃষ্টি, তারপরে দেখলাম শৈলক্ষেপ বৃষ্টি, তারপরে দেখলাম হচ্ছে বায়ু প্রাচীর বৃষ্টি বা ফ্রন্টাল বৃষ্টি, এবং তারপরে দেখলাম হচ্ছে ঘূর্ণিবাদ বৃষ্টি বা সাইক্লোনিক বৃষ্টি। এরপর আমরা দেখবো হচ্ছে বৈশ্বিক বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু। বৈশ্বিক বায়ু প্রবাহের একটা ধরন হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ুটা কি? সারা বছর নির্দিষ্ট দিকে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে নিয়ত বায়ু। আর অনিয়ত বায়ু কিন্তু আছে, যেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো নিয়ত বায়ু যেটা সারা বছর নির্দিষ্ট দিকে যেটা প্রবাহিত হবে সেটা হচ্ছে নিয়ত বায়ু। এটি তিন প্রকারের হয়: অয়ন বায়ু বা ট্রেড উইন্ডস, পশ্চিম বায়ু ওয়েস্টার্লাইজ, এবং মেরু বায়ু বা পোলার উইন্ডস। তো নিয়ত বায়ুটা সারা বছর নির্দিষ্ট দিকেই প্রবাহিত হবে। এটি তিন রকমের হয়: অয়ন বায়ু বা ট্রেড উইন্ডস, পশ্চিম বায়ু ওয়েস্টার্লাইজ, এবং মেরু বায়ু বা পোলার উইন্ডস। তো অয়ন বায়ু বা ট্রেড উইন্ডস কি? নিরক্ষীয় রেখার দিকে প্রবাহিত হয়, সবসময় নিরক্ষীয় রেখার দিকে প্রবাহিত হবে এটি। প্রাচীনকালে এই বায়ুর সাহায্যে পালতোলা জাহাজ চলতো বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। তাহলে অয়ন বায়ু বা ট্রেড উইন্ডস কে বলা হয় কি? বাণিজ্য বায়ু বলা হয়। পশ্চিম বায়ুটা কি? ওয়েস্টার্লাইজ। নাতিশীতোষ্ণ অঞ্চলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রবাহিত হয়, সেটা হচ্ছে পশ্চিমা বায়ু ও ওয়েস্টার্লাইজ। এবং মেরু বায়ুটা কোনটা? পোলার উইন্ডস কোনটা? মেরু অঞ্চল থেকে প্রবাহিত অতি শীতল এবং শুষ্ক বায়ু, সেটা হচ্ছে মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ু কি? সারা বছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে। যেটা অয়ন বায়ু সেটা নিরক্ষ রেখার দিকে প্রবাহিত হবে, এবং এটাকে বাণিজ্য বায়ু বলা হয়, কারণ এর সাহায্যে আসলে প্রাচীনকালে পাল তোলার জাহাজ চলতো বলে একে বাণিজ্য বায়ু বলা হচ্ছে। পশ্চিম বায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘটবে, এবং মেরু বায়ু মেরু অঞ্চল থেকে প্রবাহিত অতি শীতল এবং শুষ্ক বায়ু। তো এই তিনটা অয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরু বায়ু, এই তিনটা হচ্ছে নিয়ত বায়ু। এবার আসা হচ্ছে গর্জনশীল চল্লিশা ও পশ্চিম বায়ুর তীব্রতা। পশ্চিম বায়ু তো পড়লাম, ওয়েস্টার্লাইজ তো পড়লাম, এবার দেখি গর্জনশীল চল্লিশা বলতে কি বলা হয়। দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে না, আমরা কিন্তু উত্তর গোলার্ধে, বাংলাদেশ কিন্তু উত্তর গোলার্ধে, বাট আমরা দক্ষিণ গোলার্ধে কি হয়? দক্ষিণ গোলার্ধে স্থলভাগ কম থাকায়
জলভাগ বেশি থাকায়, দক্ষিণ বায়ু থেকে স্থলভাগ কম, জলভাগ অনেক বেশি থাকায় পশ্চিমা বায়ুর বেগ অত্যন্ত প্রবল হয়ে যায়। কারণ পশ্চিমা বায়ু কোন দিকে যায়? পশ্চিমা বায়ু কোন দিকে যায়? একটু আগে আমরা যেটা বললাম যে পশ্চিমা বায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে যায়। তো দক্ষিণ গোলার্ধে স্থলভাগ কম, জলভাগ বেশি, তো পশ্চিমা বায়ুর বেগ অত্যন্ত বেশি হয়ে যায়। বিভিন্ন অক্ষাংশের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। কি কি নাম এখন দেখবো। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, যে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যদি হয় সেটাকে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা বা রোয়ারিং ফর্টিস। যদি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হয় সেটাকে ভয়ঙ্কর 50 বা ফিউরিয়াস ফিফটিস বলা হয়। যদি 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হবে সেটা তীব্র চিৎকারকারী 60 বলা হয়, বা স্ক্রিমিং সিক্সটিস বলা হয়। তো দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে যদি 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যদি হয় সেই দক্ষিণ বায়ু, সরি সেই হচ্ছে পশ্চিমা বায়ু, সেটাকে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা। যদি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ সেটা ভয়ঙ্কর 50, যদি 60 ডিগ্রি দক্ষিণ অংশ সেটা সেটা হচ্ছে তীব্র চিৎকারকারী, তাই সবচেয়ে ভয়ঙ্কর 60 ডিগ্রিটা। এই যত দক্ষিণ দিকে যাওয়া যায় জলভাগ অনেক বেশি, স্থলভাগ অনেক কম, সুতরাং ওখানকার যে ওয়েস্টার্লাইজ বা হচ্ছে ওখানকার যে পশ্চিমা বায়ু সেটা খুবই তীব্র হয়ে যায়। ওকে, তাহলে সেটা বেগ অত্যন্ত বেশি থাকে। এবার আমরা দেখবো স্থানীয় বায়ুপ্রবাহ বা লোকাল উইন্ডস, অর্থাৎ বিভিন্ন নাম যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো স্থানীয় বায়ুপ্রবাহ। এর মধ্যে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে উষ্ণ ও শুষ্ক বায়ু, ওয়ার্ম এন্ড ড্রাই, একটা হচ্ছে শীতল ও অন্যান্য বায়ু, কোল্ড অ্যান্ড স্টর্মি। সো উষ্ণ বায়ুর মধ্যে রয়েছে চিনুক, চিনুক তারপর রয়েছে লু, সাইমুম, খামসিন এবং সিরুক্কো। পাঁচটা বায়ু পাই আমরা উষ্ণ আহ, বা শুষ্ক বায়ুর মধ্যে। চিনুকটা কি? রকি পর্বত, রকি পর্বত যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে রয়েছে, ওখানে উষ্ণ একটা পর্বত সেটা। একে স্নো ইটারও বলা হয়, মানে এটা কি স্নো খেয়ে ফেলে, স্নো ইটার, কারণ খুবই উষ্ণ এই বায়ুটা। চিনুক বায়ু বলা হয়, রকি পর্বতের দিকে হয়, যুক্তরাষ্ট্র কানাডার দিকে হয়। লু, এটি ভারত এবং পাকিস্তানের দিকে হয়, মূলত গাঙ্গেয় সমভূমির দিকে হবে, অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক এই লু। সাইমুমটা কোথায়? আরব মরুভূমিতে উষ্ণ ও শ্বাসরোধী এই সাইমুম বায়ু প্রবাহটা। খামসিন, খামসিন মিশরে হয়, এবং সিরক্কো, সিরক্কো হচ্ছে সাহারা থেকে ইতালির দিকে যায়। তো খেয়াল করি কোন বায়ুটার মানে যে বায়ুটার নাম সেই বায়ুটা কোন জায়গায় ঘটে। চিনুকটা ঘটে হচ্ছে রকি পর্বতে, মূলত যুক্তরাষ্ট্র এবং কানাডা। লু ঘটে ভারত এবং পাকিস্তানের মতো গাঙ্গেয় সমভূমিতে, অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক। সাইমুমটা হচ্ছে শ্বাসরোধী এবং উষ্ণ, এটি আরব মরুভূমিতে হয়। এবং খানসিমটা মিশরে হয়। সিরক্কোটা হয় সাহারা থেকে ইতালির দিকে যায় সিরক্কোটা। আমরা হারমাটান দেখি। হারমাটান হচ্ছে পশ্চিম আফ্রিকা, মূলত সাহারাতে, সাহারা যে পশ্চিম আফ্রিকা সাহারা থেকে, সাহারাতে যেটা যেটা সেখানে হয় হাম্মাটান। পশ্চিম আফ্রিকা পশ্চিম আফ্রিকার সাহারাতে হয় হচ্ছে হারমাটান। একে ডাক্তার বায়ু বলা হয়। আর্দ্র আবহাওয়া দূর করে আরাম দেয় এই বায়ুটা, আর্দ্র আবহাওয়া দূর করে আরাম দেয় এই বায়ুটা, একে ডাক্তার বায়ু বলা হয় হারমাটান থেকে। হ্যাঁ, ডাক্তার বায়ুটাকে আমরা বললাম যে বাণিজ্য বায়ু কোনটাকে বলা হয়। বাণিজ্য বায়ু বলা হয় হচ্ছে ওই যে অয়ন বায়ুটাকে, বা টাইডাল পয়েন্টে বাণিজ্য বায়ু বলা হয়। এবার দেখবো শীতল ও অন্যান্য বায়ু। তো তার মধ্যে প্রথমটা লিখবো হচ্ছে পাম্পেরো বায়ু। পাম্পেরো হচ্ছে আর্জেন্টিনার পাম্পস অঞ্চলে, এটি একটি শীতল বায়ু। তারপর হচ্ছে মিস্ট্রাল বায়ু, এটা ফ্রান্স ও আলপস পর্বতে শীতল ও শুষ্ক বায়ু। কালবৈশাখী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে। তারপর আমরা এখানে বায়ু দেখলাম কত প্রকার। বায়ু দেখলাম কিন্তু অনেক প্রকার, 6, 7, 8, 9 প্রকার বায়ু দেখলাম। চিনুক বায়ুটা একটা উষ্ণ বায়ু, রোগী পর্বতে হয়। লু বায়ুটা ভারত ও পাকিস্তানে হয়। সাইমুম আরব মরুভূমিতে হয়। খানসিন মিশরে হয়। সিরক্কো থেকে হয় হচ্ছে সাহারা থেকে ইতালির দিকে যায়। হার্মাটন এটা পশ্চিম আফ্রিকায় হয়। পাম্পেরো হচ্ছে আর্জেন্টিনা হয়। মিস্ট্রাল এটা ফ্রান্স ও আলপস হয়। এবং কালবৈশাখী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে হয়। এবার আমরা সাময়িক বায়ু দেখবো, এবং সাময়িক বায়ুটাই আজকে আমাদের ভূগোল 3 পার্টের লাস্ট আলোচনা। সাময়িক বায়ু হচ্ছে মৌসুমী, সমুদ্রস্থল যে কোনো বায়ু হতে পারে। মৌসুমী বায়ুটা কি? সাময়িক বায়ু 3 রকমের হয়। সাময়িক বায়ু মানে, সাময়িক মানে কি, অল্প সময়ের বায়ু, সেটা সবসময় থাকে না। মৌসুমী, মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু এবং স্থল বায়ু। মৌসুমী বায়ু বা মনসুন বায়ু বলা হয় যেটাকে, আরবি শব্দ মৌসিম, মৌসিম বা ঋতু থেকে এই মৌসুমী বায়ুটা এসেছে। এটি ঋতু পরিবর্তনের সাথে দিক বদলায়। 6 মাস উত্তর পূর্ব দিকে যায়, 6 মাস দক্ষিণ পশ্চিমের দিকে যায়। 6 মাস উত্তর পূর্ব দিকে যায়, 6 মাস দক্ষিণ পশ্চিমের দিকে যায়। হ্যাঁ, অর্থনৈতিক গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় এই মৌসুমী বায়ুকে। এবার সমুদ্র বায়ু বা সি ব্রিজ। সময় হয়, সময়টা কখন প্রবাহিত হয়? দিনের বেলায়। সমুদ্র দিকে কখন কখন আসে? দিনের বেলায় আসে। দিক সমুদ্র থেকে স্থলের দিকে যায়। আর স্থল বায়ুটা হচ্ছে ল্যান্ড ব্রিজ, সেটা হচ্ছে প্রবাহিত হয় রাতের বেলায়, স্থল থেকে সমুদ্রের দিকে যায়। তার মানে সমুদ্র বায়ু হচ্ছে দিনের বেলায় সমুদ্র থেকে স্থলের দিকে যায়, স্থল বায়ুটা হচ্ছে রাতের বেলায় স্থল থেকে সমুদ্রের দিকে যায়। এরই মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ হয়ে যায়। তবে আমরা একটু শুরু থেকে রিভিউ করে নিব যে আমরা আজকে কি এই ভূগোল
তিন পার্টে কি কি আলোচনা করলাম। এট ফার্স্ট আমরা আলোচনা করেছি বায়ুমন্ডল উপাদানগুলো। বায়ুমন্ডল উপাদান কয়টি ও কি কি আমরা আলোচনা করেছি। বায়ুমন্ডল উপাদানের ক্ষেত্রে আমরা দেখেছি নাইট্রোজেন সবচেয়ে বেশি, অক্সিজেন, আমরা দেখেছি আর্গন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য মধ্যে দেখেছি। এবং দেখি জলীয় বাষ্প খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবহাওয়া এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণে জলীয় বাষ্প পরিমাণ খুব গুরুত্ব খুবই বেশি। বায়ুমন্ডল স্তর বিন্যাসে দেখেছি আমরা, দেখেছি ট্রপোমন্ডল, তারপর ট্রপোপস, তারপর স্ট্রোটোমন্ডল উপরে দেখেছি, ল্যাম্পস রেট দেখেছি, এটা ল্যাম্পস রেট, ল্যাম্পস রেট দেখেছি। এবং ভরের আধিক্যের ক্ষেত্রে ট্রপোমন্ডল সবচেয়ে বেশি 75% ভর এখানেই থাকে, এটা আমরা দেখেছি। তারপর দেখেছি আমরা হচ্ছে মেসোমন্ডল, মেসোমন্ডল, তারপর দেখেছি তাপমন্ডল, তার মধ্যে আয়নোস্ফিয়ার দেখেছি, মেরুজ্যোতি দেখেছি, তারপর এক্সোমন্ডল দেখেছি। তারপর আমরা দেখেছি হচ্ছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য। এখানে আমরা দেখেছি আবহাওয়া জলবায়ুর প্রধান পাঁচটি উপাদান: তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এছাড়া মেঘ ও মোগাচ্ছন্নতাও এর উপাদান বা নিয়ামক। জলবায়ু নিয়ন্ত্রকে দেখেছি অক্ষাংশ উচ্চতা, অক্ষাংশ নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি কিরণ দেয় বলে এখানে উষ্ণ জলবায়ু থাকে, মেরু অঞ্চলের দিকে ঠান্ডা থাকে। এবং উচ্চতার কারণে দেখেছি যে একই উচ্চতা, সরি একই অক্ষাংশ থাকার ফলে উচ্চতার কারণে কিভাবে তাপমাত্রা কমে। এবং এটার উদাহরণ দেখেছি, প্র্যাকটিক্যাল উদাহরণ দিনাজপুরে, বাংলাদেশের দিনাজপুরের চেয়ে শিলংয়ের তাপমাত্রা অনেক কম, কারণ শিলং উঁচুতে অবস্থান করে। এবং আমরা জলবায়ুর অন্যান্য নিয়মগুলোর মধ্যে দেখেছি সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, মৃত্তিকার গঠন, বায়ু প্রবাহ, ভূপ্রকৃতি, বনভূমির অবস্থান, এগুলো দেখেছি জলবায়ুর নিয়ামক হিসেবে। বৃষ্টিপাতের ধরনে দেখেছি আমরা প্রথমে দেখেছি পরিচলন বৃষ্টি, কনভেকশনাল। কনভেকশন এখানে দেখেছি যে সূর্যতাপে পানি বাষ্প হয়ে উপরে উপরে উঠে যায়, তারপর বৃষ্টিপাত ঘটায়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকাল হয় বাংলাদেশ গ্রীষ্মকাল এবং বর্ষা শুরুতে এটি হয়। শৈলক্ষেপ বৃষ্টিতে দেখেছি বা অরোগ্রাফিক বৃষ্টিতে দেখেছি জলীয়, যে এখানে আসলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা পাহাড়ে বাধা পেয়ে উপরে উঠে বৃষ্টি ঘটায়। এখানে প্রতিবার ঢাল দেখেছি আমরা, অনুবাদ ঢাল বা বৃষ্টি ছায়া অঞ্চল দেখেছি। এবং ভারতের শিলং মালভূমি হচ্ছে প্রতিবার ঢাল, আর তিব্বত হচ্ছে অনুবাদ ঢাল বা বৃষ্টি ছায়া অঞ্চল। তারপর বায়ু প্রাচুর বৃষ্টি দেখেছি, শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি হলে উষ্ণ বায়ু উপরে উঠে যায়, বৃষ্টি ঘটায়। নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলত বায়ু প্রাচীর বৃষ্টি দেখা যায়। ঘূর্ণিপাত বৃষ্টি দেখেছি যে নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত বায়ু প্রভাবে এই বৃষ্টিপাত ঘটে। এটি দীর্ঘস্থায়ী হয় এবং এর সাথে সাধারণত ঝড়ো হাওয়া থাকে। বৃষ্টিপাতের ধরন দেখার পরে আমরা বৈশ্বিক বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করেছি। বৈশ্বিক বায়ু প্রবাহের মধ্যে দেখেছি প্রথমে নিয়ত বায়ু। নিয়ত বায়ু দেখেছি তিন প্রকার: অয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরু বায়ু দেখেছি। এবং দেখেছি যে বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। এবং অয়ন বায়ুটা নিরক্ষরেখা থেকে প্রবাহিত হয়। পশ্চিম বায়ু শীতোষ্ণ অঞ্চলের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখি আমরা যে এলাকাগুলো সেগুলোতে প্রবাহিত হয়। এবং মেরু বায়ুটা মূলত মেরু অঞ্চল থেকে প্রবাহিত অতি শীতল ও শুষ্ক বায়ু। তারপর আমরা পশ্চিমা যে বায়ুটা অর্থাৎ ওয়েস্টার্লাইসের যে বায়ুটা, ওয়েস্টার্লাইস, সেটার বিভিন্ন ক্লাসিফিকেশন দেখেছি। মূলত দক্ষিণ গোলার্ধে স্থল ভাগ কম থাকায় পশ্চিমা বায়ুর বেগ অত্যন্ত প্রবল থাকে, এখানে জলভাগ অনেক বেশি। বিভিন্ন অক্ষাংশের বিভিন্ন নাম রয়েছে। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ুটাকে বলা হয় গজনশীল চল্লিশা। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে একে বলা হয় ভয়ঙ্কর 50, ফিউরিয়াস 50s। এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা 60s। এরপর দেখছি স্থানীয় বায়ুর বা লোকাল ওয়েন্সের নামগুলো: উষ্ণ বায়ু কোনটা, শীতল বায়ু কোনটা। দেখেছি চিনুক রকি পর্বতে ঘটে, লু ঘটে ভারত পাকিস্তানে, সাইম ঘটে আরব মরুভূমিতে, খামসিম থাকে মিশরে, সিরক্কো থাকে হচ্ছে সারা থেকে ইতালির দিকে। এবার দেখেছি হারমাটান পশ্চিম আফ্রিকার সাহারাতে, একে ডাক্তারের বায়ু বলা হয়। এবং তারপর দেখেছি পাম্পেরো, এটি আর্জেন্টিনার পাম্পস অঞ্চলে শীতল বায়ু। মিস্ট্রাল, এটি ফ্রান্স আল্পস পর্বতে শীতল ও শুষ্ক কালবৈশাখী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ঝড়ো হওয়া ও বৃষ্টি হয় এর মাধ্যমে। তারপর দেখি সাময়িক বায়ু, মৌসুমী বায়ু, যেটি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয়, যেটাকে এর বৈশিষ্ট্য হচ্ছে 6 মাস উত্তর পূর্বে যাবে, 6 মাস দক্ষিণ পশ্চিমের দিকে যাবে। এবং এর ফলে মূলত ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক 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 পাল্টায়। সমুদ্র বায়ু যেটি সেটি প্রবাহিত হয় দিনের বেলা সমুদ্র থেকে স্থলের দিকে, এবং স্থল বায়ু যেটি সেটি প্রবাহিত রাতের বেলা স্থল থেকে সমুদ্রের দিকে। এবং সমুদ্র বায়ু হলো সি বিচ এবং স্থল বায়ু হলো ল্যান্ড বিচ। এর মাধ্যমে আমরা আজকে যে আলোচনা সেটা শেষ করে ফেললাম। পরবর্তী আলোচনায় ভূগোল যে আহ, আহ, 4 নম্বর আলোচনা, সেটা খুব জলদি আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।